নমস্কার সকলকে। আমার ক্লাসে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণীর একটি ক্লাস এবং আপনারা জানেন যে আমরা এর আগে নবম শ্রেণীর হিমালয় দর্শন পর্যন্ত এবং এই বিষয়গুলোকে শেষ করেছি। প্রথম ভাষার কথা বলছি, অর্থাৎ এই বইটির কথা বলছি। আপনারা আশা করছি প্রত্যেকেই টেস্ট সম্পর্কে অবগত। আজকে আমাদের 17 নম্বর ক্লাস, তার উপর অর্থাৎ প্রথম ভাষার যে পেপার রয়েছে তার উপর এখানে আমরা তিনটে কবিতা এবং গল্পকে দেখার চেষ্টা করব। একটি হচ্ছে সঞ্জীব চন্দ্রের পালামু, দ্বিতীয় হচ্ছে খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের এবং তৃতীয় হচ্ছে আকাশের সাতটি তারা জীবনানন্দ দাশের লেখা। নমস্কার সকলকে আরো একবার এবং ওয়েলকাম সকল নতুন পুরনো সকল পরীক্ষার্থীদের যারা এই ক্লাসটি দেখছেন। বলে রাখি, আমাদের ক্লাস প্রত্যেকদিন দুপুর 2টোর সময় আপনাদের এই নির্দিষ্ট চ্যানেলে অর্থাৎ বি yourself বাই নন্দিতা ঘোষের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। এটি বাংলার ক্লাস একটি এবং এটি 2025-এর আমাদের টিজিটি এবং পিজিটি লেভেলকে সামনে রেখে তৈরি করা হয়েছে। দুজনের জন্য উপকারী, কারণ টেক্সটের ক্ষেত্রে টিজিটি যেরকম এই টেক্সটগুলি রয়েছে ঠিক তেমনই ভাবে পিজিটিতে যারা আপনারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এগুলো রয়েছে। রোজকার বিষয় রোজ বলি, আজকেও বললাম। যে আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, ক্লাসগুলো কিভাবে আপনার উপকারী হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেটা বলা কতটা যুক্তিযুক্ত এটা একটা প্রশ্ন চিহ্ন, কারণ আপনাদের 7 তারিখ এবং 14 তারিখে টেন্টেটিভ ডেট প্রকাশ করে দেওয়া হয়েছে 9, 10 এবং 11, 12 এর জন্য যথাক্রমে। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ওবিসি কেস নিয়ে বেশ কিছু নড়াচড়া আমরা চারপাশ থেকে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে ওবিসি কেস বিষয়টা একদিকে থাকবে আর এসএলএসটি বিষয়টা একদিকে। কি বলতে চাইলেন, দুটো কি আলাদা বিষয়? একেবারেই নয়। তবে এটি পুরোটি মানে এই পুরো বিষয়টি বৃহৎ লেভেলে কিন্তু চর্চার মধ্যে রয়েছে এবং বৃহৎ লেভেলে আহ সর্বোচ্চ আদালতের দ্বারা নির্ধারিত হয়েছে। সেটাকে মান্যতা দেওয়া আহ যে কোনো সরকারের জন্য বাঞ্ছনীয়। সেক্ষেত্রে তার কোনো গরমিল হবে না, আশা করা যায়। আশা করা যায় না, আপনি ধরে নিন আপনার 7 তারিখ এবং 14 তারিখে পরীক্ষা। তো চারিদিকের যে সকল নেগেটিভ বিষয়পত্র বা বিভিন্ন গুজবগুলোকে আপনি সামনে দেখছেন, চেষ্টা করবেন ওভারল্যাপ করতে এবং বাংলা কথা আছে না, একটা এক কান দিয়ে ঢোকানো অন্য কান দিয়ে বের করে দেওয়া, বিষয়টা আপনাকে করতে হবে। যদি না করে থাকেন তাহলে ফল কিন্তু আপনাকে পেতে হবে। যাই হোক, সেগুলো পরবর্তী সময়ের কথা। আমরা আজকে যে তিনটে বিষয় আলোচনা করব সেটাতে চলে যাই। তার সাথে সাথে আমি আপনাদের মনে করিয়ে দিই, আমরা দুপুর 2টোর সময় প্রত্যেকদিনের মতো রেকর্ডেড ভার্সনে আপনাদের ক্লাস আপলোড হয়ে থাকে। এগুলো 9, 10, 11, 12 এর জন্য প্রকাশিত। যারা 2025-এ ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য বসছেন, অল ওভার ইন্ডিয়াতে আপনারা সকল ক্যান্ডিডেটই এর জন্য এলিজিবল, আপনারা সকলেই হয়তো জানেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ক্লাসগুলো কিভাবে উপযোগী হতে পারে। বাইরে যেখানেই থাকুন না কেন, রেকর্ডেড ভার্সন এরকম ধরনের ক্লাস যদি আপনার কাছে থাকে, আপনি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা এখানে রস্য বিচার করার চেষ্টাও করেছি এবং পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা লাইনকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এগুলো আপনার জন্য এবং আপনার পরীক্ষার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প হবে। এক্ষেত্রে বলে রাখি, আমরা কেবল নবম এবং দশম শ্রেণীকে সামনে রেখে কাজ করছি। সেটা সাহিত্যের ইতিহাস হোক, বাংলা ব্যাকরণ হোক না কেন, বা আমাদের এসএলএসটি টেক্সট বুক পাঠ হোক না কেন। তো যারা একাদশ দ্বাদশের জন্য রয়েছেন তারা গ্রামার এবং টেক্সটের দুটো দিক থেকে হেল্প পেলেও আহ তাদের নিজের দিক থেকে তাদের কিন্তু নিজস্ব টেক্সট গুলোকে পড়তে হবে। ঠিক আছে, চলে আসি আমরা ক্লাসে। কি কি বলছে। আমরা আজকে প্রথম যেটি পাঠ করব সেটা হচ্ছে পালামো। সেটা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লেখা। পালামো আপনারা জানেন এটি একটি ভ্রমণ কাহিনী, তার একটি অংশ আমাদের সামনে কিন্তু ভ্রমণ কাহিনী আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ছোট্ট একটি অংশ আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এটি নবম শ্রেণীর পাঠ্য। এখানে তেমন কোনো প্রশ্ন আপনি পাবেন না, অর্থাৎ কে লিখছেন এবং কিভাবে লিখছেন, সাথে কিছু পাহাড়ের পরিচয় এবং কিভাবে তিনি সেখানে পৌঁছালেন। মূলত ভাবে ভ্রমণ কাহিনী মানে বুঝতেই পারছেন, চারিদিকের বিভিন্ন বনাঞ্চল, পাহাড়, সেখানকার বিভিন্ন অভিজ্ঞতা আপনার সামনে তুলে ধরা হয়েছে। যেটা মূলত ভাবে এখানে দেখতে পারবেন সেটা হচ্ছে বিশেষ কোনো প্রেক্ষাপট থেকে কোনো বিচার্য বিষয়, বিশেষ কোনো চরিত্র বা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি এখানে তেমন ভাবে ফুটে ওঠেনি। সাধারণভাবে আপনি কোথাও গেলে যেরকম একটা ভ্রমণ কাহিনী আপনি লিখতে পারেন সেভাবেই ওঠানো হয়েছে এবং এতে আপনি তেমন ধরনের কোনো প্রশ্ন পাবেন না। তাই আমরা গড়ে একটা বিষয়কে পড়ে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে বিষয়টা কি।
অর্থাৎ আমরা কিভাবে পাঠ করছি এবং সেটা কেন পাঠ করছি এটা একটু আমরা দেখে নেব। কি আছে মূলত, যারা পড়েননি এখনো পর্যন্ত, যা পড়তে চাইছেন তাদের জন্য এই ক্লাসগুলো একটু দেখে নিই। সেকালের হরকরা নামক একটি পত্রিকার নাম উল্লেখযোগ্য। ঠিক আছে, একটু নামটা পাশে লিখে দিচ্ছি। আমরা এখানে একটি পত্রিকার নাম পাচ্ছি। এই পত্রিকার নামটি কি বলুন তো? হরকরা। হরকরা নামে একটি ইংরেজি পত্রিকা, মাথায় রাখবেন, ইংরেজি পত্রিকা। হরকরা নামক ইংরেজি পত্রিকার পরিচয় কিন্তু আপনি এখানে পেয়েছেন। এরকম আপনাকে প্রশ্ন করা হতে পারে যে হরকরা পত্রিকাটি কোন ভাষায় রচিত বা কোন ভাষায় প্রকাশিত হতো, সেটি কিন্তু একটি ইংরেজি পত্রিকা। একটি ইংরেজি পত্রিকা দেখিতাম, কোনো একজন মিলিটারি সাহেব প্যারেড বৃত্তান্ত এবং ব্যান্ডেল বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা পালামৌ হইতে লিখিতেন। কোথা থেকে লিখতেন? পালামৌ হইতে কোনো একজন মিলিটারি সাহেব লিখতেন। বৃত্তান্ত কি ছিল? প্যারেড বৃত্তান্ত বা ব্যান্ডেল বাদ্যচর্চা প্রভৃতি সম্পর্কে লিখতেন। তখন তার একটা মনের মধ্যে উদয় হয়েছিল, হয়তো এই যে শহরটার কথা তিনি শুনছেন এটা হয়তো শহর, মানে আমি বলছি শহর, তিনি ভাবছেন যে এটা হয়তো শহর, কিন্তু পরবর্তী সময় সেটা দেখবেন নিজের চোখে যখন দেখবেন। কি বলছে, আমরা একটু আবার কালিটা চেঞ্জ করে নেব, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি তখন ভাবিতাম ভাবিতাম সাধু ভাষা ব্যবহার হয়েছে, পালামৌ প্রবল শহর, সাহেব সমাকীর্ণ সুখের স্থান। সাহেবরা যেখানে রয়েছেন সেরকম একটা স্থানকে বলা হচ্ছে। তখন জানিতাম না যে পালামৌ শহর নহে, একটি প্রকাণ্ড পর্বনা মাত্র। পালামৌ তাহলে কি? একটি প্রকাণ্ড পর্বনা মাত্র। পালামৌ শহর নহে, পালামৌ শহর নয়, একটি প্রকাণ্ড পরগনা মাত্র। আশা করছি এইটা তোমরা দেখতে পাচ্ছ। শহরে যে অঞ্চলেই নাই, শহর সে অঞ্চলেই নাই, নগর দূরে থাকুক, তথায় একখানি গণ্ডগ্রামও নাই, কেবল পাহাড় এবং জঙ্গলে পরিপূর্ণ। তাহলে কি কিসে পরিপূর্ণ পালামৌ? পাহাড় এবং জঙ্গলে, পাহাড় এবং জঙ্গলে। কাইন্ডলি যারা দেখছেন তারা একটু পাশে থাকা যে আমরা চার্টটাকে তৈরি করেছি পাশে ওয়ান লাইনার লেখার জন্য, কাইন্ডলি ফটো তুলে নেবেন, আদারওয়াইজ ডিভাইসের মধ্যে রাখবেন। আপনি বুঝতে পারছেন না এটা আপনার পরীক্ষার জন্য কতটা হেল্পফুল হতে চলেছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, 2016 সালে প্যাটার্ন অনুযায়ী আমরা যেরকম কোশ্চেন পত্র দেখতে পেয়েছি, সেখানে আপনাদের টেক্সটের সংখ্যা কিন্তু কম ছিল। আহ কিন্তু যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস এবং আপনাদের ব্যাকরণের সংখ্যা। কাইন্ডলি প্রত্যেকে রিকোয়েস্ট করা হচ্ছে ব্যাকরণের পাঠটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনাদের বেশ কিছু ক্লাসেস কিন্তু গ্রামার ওয়েতে দেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন থাকলে সেখানে অবশ্যই প্রশ্ন করুন, কিন্তু ব্যাকরণগুলোকে বুঝুন। যদি ব্যাকরণ না বুঝতে পারেন আপনি টিজিটি লেভেলে পরীক্ষা দিন বা পিজিটি লেভেলে পরীক্ষা দিন, আপনার কাছে কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে। মানে আমার বক্তব্য, আপনি কেবলমাত্র টেক্সট পড়ে কিন্তু একটি বিষয়কে উতরাতে পারবেন না। আপনি যে কোনো জায়গায় যাবেন গ্রামার আপনাকে ফেস করতে হবে। গ্রামারের উপর প্রত্যেকে নজর দিন, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করুন, বোঝানোর জন্য কাউকে নিন সাজেস্টিভ ওয়েতে, কিন্তু বুঝুন। আমার বক্তব্য এটুকুনি। এখনো আপনাদের কাছে 1 মাস সময় রয়েছে, হাতে গোনা 1 মাস সময় রয়েছে। কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনার উপর। পাহাড় বা পাহাড় আর জঙ্গল বলিলে কে কি অনুভব করিবে বলিতে পারি না। যাহা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন, যাহারা মানে যারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন, যাহাদের গৃহপার্শ্বে শ্রীকাল শান্তি সংবাহক ভাট ভেরেন্ডার জঙ্গল রয়েছে। আপনারা ভেরেন্ডা গাছের সম্পর্কে হয়তো শুনে থাকবেন। অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা ওয়ার্ডই সেই সময়ে থাকা পাহাড়ের জঙ্গল বা গ্রামাঞ্চলে থাকা এখনকারও যেই জঙ্গলগুলো হয়ে থাকে, গাছগুলো হয়ে থাকে, তার ব্যাখ্যার্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। এর মধ্যে কিছু জিনিস আপনি চিনবেন, কিছু জিনিস চিনবেন না। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। কি বলছে দেখুন তারপর, তাহারা যে এক কথায় সমগ্র অনুভব করিয়া লইবেন ইহা আর সন্দেহ নাই, কিন্তু অন্য পাঠকের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উত্থাপন করা আবশ্যক। সকলের অনুভব শক্তি তো সমান নয়। আমাদের লেখক বলছেন যে যাদের চারপাশে বেড়ে উঠেছে পাহাড়, যারা ভেরেন্ডার জঙ্গলে বেড়ে উঠেছে বা পাশে তাদের ভাট ভেরেন্ডার জঙ্গল রয়েছে, এরকম যারা মানুষ রয়েছে তারা খুব সহজেই এই বিশ্লেষণ বা ধারণা করতে পারবেন। যারা হয়তো গণ্ড গ্রামে রয়েছেন
তারা ধারণা করতে পারবেন যে গ্রাম কি জিনিস হয়ে থাকে, গণ্ডগ্রাম কি জিনিস হয়ে থাকে, তার পরিবেশ কিরকম হতে পারে ধারণা করতে পারেন। কিন্তু যারা শহরাঞ্চলের মানুষজন তারা কিন্তু ধারণা করতে পারবেন না। তার জন্য তিনি এই ব্যাখ্যাটি দিচ্ছেন। কি বলছে দেখো, রাঁচি হইতে পালামৌ যাইবার জন্য যখন বাহকগণ যারা বহন করে নিয়ে যায়, নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম। তখন আমার বোধ হয় মর্তে মেঘ করিয়াছে। মর্ত বলতে আমরা পৃথিবী ভূমিকে বুঝিয়ে থাকি। আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সে মনোহর দৃষ্টি দেখতে লাগিলাম। কোন দৃশ্য? এই যে মর্তে মেঘ করেছে এবং দূর থেকে যে পালামৌকে আমরা দেখতে পাচ্ছি বা অবলোকন করতে পারছি, এই দৃশ্যটা কিন্তু অনেকক্ষণ তিনি দেখতে লাগলেন। ঠিক আছে? এবং কোথা থেকে তিনি রওনা দিয়েছেন পালামৌ যাওয়ার জন্য, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি একটু এই জায়গাটা লিখে হয়তো দেখতে পারবেন। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাঁচি থেকে কিন্তু তিনি যেতে শুরু করেছেন। ঠিক আছে? বা আপনি বলতে পারেন যে যাত্রা শুরু করেছেন। যিনি লেখক আছেন অর্থাৎ আমাদের সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তার কথা বলা হচ্ছে। এই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব। এর মধ্যে এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল। এতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইয়া উঠিলাম। সে ভাবছিল যখন দূর থেকে মেঘরাশি দেখতে পাচ্ছিল যে এখনই সেখানে আমি প্রবেশ করব, এখনই যাব, কিন্তু হচ্ছিল না। এবং তিনি উদ্বিগ্ন হয়ে উঠছিলেন কোথাও গিয়ে, ধৈর্য হারিয়ে ফেলছিলেন সেখানে যাওয়ার জন্য। তারপর কি বলছে দেখো, পরে চারপাশ ক্রোশ অগ্রসর হইবার আহ হইয়া আবার পালামো দেখিবার নিমিত্ত, নিমিত্ত কথার অর্থের জন্য পালকি হইতে অবতরণ করিলাম। তাহলে তিনি কিসে করে যাচ্ছিলেন? আপনাদের লক্ষ্য রাখতে হবে তিনি কিন্তু পালকি করে যাচ্ছিলেন এবং পালকির বাহকরাই কিন্তু তাকে দূর থেকে পালামুকে দেখিয়েছিল। তখন আর মেঘভ্রম হইল না। পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতেছে, কিন্তু জঙ্গল ভালো করে চেনা গেল না। তাহার পর আরো দুই এক ক্রোশ অগ্রসর হইলে তাম্র, মানে তাম্র, তামা দেখেছো নিশ্চয়ই, সেই যে কালারটা হয়ে থাকে তামার কালারটা, সেটার কথা বলা হচ্ছে। অরণ্য চারিদিকে দেখা যাইতেছে। শেষ আরো কতক দূরে থেকে বন স্পষ্ট দেখা গেল। পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল, কোথাও কোনো ছেদ নাই, কোথাও কর্ষিত ক্ষেত্র নাই। কর্ষিত ক্ষেত্র মানে চাষ করা যে ভূমি বা কর্ষণ করা বলা হয়ে থাকে সেটাকে। গ্রাম নাই, নদী নাই, পথ নাই, কেবল বন, ঘন নিবিড় বন। পরে পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম নদী গ্রাম সকলই আছে। দূর হইতে তাহা কিছুই দেখা যায় না। পালামৌ পর্বনায় অসংখ্য পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তারপর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ মানে সংখ্যার অতীত, ভাবনা চিন্তা করা যায় না এতগুলো তরঙ্গ রেখা নদীর কিন্তু হয়ে থাকে। সেরকম তরঙ্গ রূপে পাহাড় কিন্তু সেখানে গড়ে উঠেছে, এত পাহাড়। কিন্তু বোধহয় যেন দেখিয়েছিলাম সকল তরঙ্গগুলো পূর্ব দিক হইতে উঠিয়াছে এবং কোনো একটি পূর্ব দিক হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই। এইরূপ অর্ধ পাহাড় লাতেহার গ্রামস্পর্শে একটি আছে। একটি এরকম একটি অর্ধ পাহাড়ে তিনি কিন্তু দেখেছেন। অর্ধ পাহাড় কোথায় দেখা গেছে? অর্ধ পাহাড় কিন্তু দেখেছিলেন লাতেহার গ্রামে। এরূপ অর্ধ পাহাড় লাতেহার গ্রাম পার্শ্বে একটি আছে। আমি প্রায় নিত্যই তথায় গিয়া বসিতাম। এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নাই। কোন ভাগে মৃত্তিকা নেই? এই লাতেহারের পাশে যে অর্ধ পাহাড়টি রয়েছে তার কিন্তু পশ্চিম ভাগে মৃত্তিকা নেই। ঠিক আছে? পশ্চিম ভাগে মৃত্তিকা নেই। এছাড়া যেটা মাথায় রাখবেন যে লেখক কিন্তু প্রত্যেকদিনই কি করতেন? প্রত্যেকদিনই কিন্তু সেখানে গিয়ে বসতেন, এই অর্ধ পাহাড়ের কাছাকাছি গিয়ে, যেটা কিন্তু লাতেহার গ্রামের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত বা পার্শ্বে অবস্থিত। সুতরাং তাহার অন্তরস্থ সকল তত্ত্ব দেখা যায়। এতে নুড়ি রয়েছে, একস্তরে রয়েছে কালো পাথর ইত্যাদি, কিন্তু কোনো স্তরের সমসূত্র নহে। প্রত্যেকটি কোথাও উঠিয়াছে, কোথাও নামিয়াছে, আমি তাহা পূর্ব লক্ষ্য করি নাই। লক্ষ্য করিবার কারণও পরে ঘটিয়াছিল। একদিন অপরাহ্নে এই পাহাড়ের মূলে দাঁড়াইয়া আছি, এমন সময় আমার কানে একটা নিমক হারাম ফরাসি কুকুর আপন ইচ্ছে মতো তাঁবুতে চলিয়া গেল। ফরাসি কুকুরের নামটি দেখব এবং কোন কুকুরের কথা বলা হয়েছে এটুকুনি লক্ষ্য রাখবেন।
আমি রাগত চিৎকার করিয়া তাহা ডাকিলাম। আমার পশ্চাতে এই চিৎকার, আমার পেছনে এই চিৎকার আশ্চর্যরূপে প্রতিধ্বনিত হইল। পশ্চাৎ ফিরিয়া পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম। প্রতিধ্বনি আরো পূর্বমত হ্রস্বদীর্ঘ হইতে লাগিল, পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল। আবার চিৎকার করিলাম, শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নীচ হইতে লাগিল। এবার বুঝিলাম যে একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায়, শব্দ একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায়। ঠিক আছে, সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে, শব্দ সেখানে উঠিতে নামিতে থাকে। কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়? যতদিন পর্যন্ত, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শব্দ কেন দীর্ঘক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত কেন যায় তাহা কিছুই বুঝিতে পারিলাম না। ঠিক যেন সেই স্তর থেকে কন্ডাক্টর যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে স্পর্শ না হয় সেই পর্যন্ত শব্দ ছুটতে থাকে। যেখানে গিয়ে শব্দ উচ্চারণ ভঙ্গিতে আটকাচ্ছে সেখানে গিয়ে শব্দ শেষ হয়। কিন্তু তারপরেও যদি কিছু থেকে থাকে কন্ডাক্টর যেখানে শব্দ নিজেকে প্রকাশ করার জায়গা পাচ্ছে বা যেতে পারছে, সেরকম জায়গাকে পাচ্ছে যেখানে শব্দ প্রতিফলিত হতে পারছে বা প্রতিধ্বনিত হতে পারছে, সেখানে অব্দি কিন্তু শব্দ পৌঁছাচ্ছে। কি বলছে দেখো, আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইলাম। সেটি এক শিলা সমুদয়ের একখানি প্রস্তর, একটি পাথর দিয়েই তৈরি, তাহাতে একেবারে কোথাও কণা মাত্র মৃত্তিকা নেই। সমুদয় পরিষ্কার এবং ঝকঝক করিতেছে। তাহার এক স্থানে অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে, সেই ফাটার উপর বৃহৎ এক অশ্বত্থ গাছ। এই যে পাহাড়টি রয়েছে সেখানে আমরা কি দেখলাম, সেখানে একটি অশ্বত্থ গাছ কিন্তু রয়েছে। এখানে আপনাকে আহ অশ্বত্থ গাছ কিন্তু রয়েছে। এখানে আপনার একটা কোয়েশ্চেন হতে পারে যে এই অশ্বত্থ গাছ সম্পর্কে কিছু কথা আমরা পারবো, সেই কথার কোথাও গিয়ে মর্মার্থ কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, কি বলছে দেখো, তখন মনে হচ্ছিল অশ্বত্থ বৃক্ষ বড়ই রসিক, এই নিরস পাষাণ বড়ই রসিক, এই নিরস পাষাণ হইতেও রস সংগ্রহ করিয়াছে। কিছুকাল পরে আর একদিন এই অশ্বত্থ গাছে আমার মনে পড়িয়াছিল। তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড় শোষক, ইহার নিকট নিরস পাষাণেরও নিস্তার নেই। এখন বোধ হয় অশ্বত্থ গাছটি আপন অবস্থান রূপে কার্য করিতেছে। সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কালযাপন করিবে এমন সম্ভব নহে। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এবং ভীষণ তাৎপর্যপূর্ণ লাইন, ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। ধরে তুলে আসতে পারে যে কোথা থেকে নেওয়া হয়েছে বা কিসের সাপেক্ষে এই কথা বলা হয়েছে। অশ্বত্থ গাছের সাপেক্ষে, একশিলা পাহাড়ের উপর তৈরি হওয়া অশ্বত্থ গাছের সাপেক্ষে এই কথা বলা হয়েছে, যেখানে জীবনকেও এর সাথে কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে। কোথাও কি জীবনের সুরে প্রতিধ্বনিত হয়েছে, যার জীবন, প্রত্যেকের জীবন একই রকম নয়, প্রত্যেকের জীবন সহজ নয়, তো প্রত্যেকের জীবন সরল নয়। তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু বুঝতে হবে যে ঠিক তেমনই ভাবে আমাদের জীবনে প্রত্যেকের ওঠা পড়া রয়েছে, ওঠা নামা রয়েছে, কঠিন পরিস্থিতি রয়েছে, সহজ পরিস্থিতি রয়েছে। সবাই মানে সমতল ভূমিতে জন্মগ্রহণ করেন। তো সে তার নিজের মতো করে গড়ে ওঠার চেষ্টা করেছে। তাই এর থেকে কি বুঝতে পারছো তুমি, যে আমরা জীবনে প্রত্যেকটা মানুষ বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন পর্বতে দাঁড়িয়ে থাকে। কেউ উচ্চ পর্যায়ে, কেউ নিম্ন পর্যায়ে, এবং প্রত্যেকের জীবনে এরকম কিছু কঠিন পর্যায়ে থাকে। কেউ হয়তো ভীষণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন, কেউ হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই পার্থক্যই হয়তো এই নির্দিষ্ট সেন্টেন্সটা আমাদের বুঝিয়ে দেয়, এবং তার সাথে এটাও বোঝায় যে যেখানে আছে তার অনুযায়ী সে কিন্তু কর্ম করবে এবং জীবনকে চালিত করে নিয়ে যায়। দেখুন, আপনি তো আপনার জন্মসূত্রকে পাল্টাতে পারবেন না, বা আপনি যেখান থেকে পরিবর্তন করতে পারছেন না, যেটাকে আপনার ভাগ্য নির্ধারক যেটা নির্ধারণ করে দিয়েছে আপনার জন্য, সেটা যদি চেঞ্জ করা সম্ভব না হয়, আপনাকে তো সে জায়গাতেই খেটে খেয়ে বা কাজ করে থাকতে হবে। অভিযোগ করে, রাগ করে, কাজকর্ম ছেড়ে দিয়ে তো কোনো লাভ নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে কিভাবে আপনি নিজেকে আরো গ্রোথ করতে পারেন সেখানে দাঁড়িয়েই সেই চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে, যখন আপনি সেখান থেকে বেরোতে পারছেন। কারণ ভাগ্য সকলের সমান হয় না, এটাই আমরা এখান থেকে বুঝি। ঠিক আছে, এখন আমি অসত্যটির প্রশংসা করি, স্বাভাবিকভাবে অসত্যটি তিনি এখন প্রশংসা করছেন। তারপর কি বলছে, এক্ষণে সে সকল কথা যাও, এখন সেসব কথা যাও। প্রথম দিনে দুটো একটা কথা বলি। অপরাহ্নে পালাময়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বতশ্রেণী দেখিতে দেখিতে বনমধ্যে গিয়ে দিয়ে যাইতে লাগিলাম। চারপাশের পাথর, পাহাড় পর্বত দেখতে দেখতে বনের মধ্যে দিয়ে প্রবেশ করেছেন। বাধা পথ নেই, কেবল এক সংকীর্ণ গোপথ দিয়া আমার পালকি চলিতে লাগিল। একটা ছোট সরু গোপথ দিয়ে, মানে
এই সরু পথ দিয়ে কি করছে, তার পালকি কিন্তু এগিয়ে যাচ্ছে। তারপর কি বলছে, অনেক স্থলে উভয় পার্শ্বস্থ লতা পল্লব পালকি স্পর্শ করিতে লাগিল। চারপাশ থেকে জঙ্গল এরিয়া যেহেতু, সেখানে পল্লব থাকবে, পাতা থাকবে, বিভিন্ন লতা থাকবে, সেগুলো ঝুলে ঝুলে তাকে স্পর্শ করছে, পালকিকে স্পর্শ করছে। বনবর্ণনায় যেরূপ শাল তাল তমাল হিমতাল শুনিয়াছি, সেইরূপ কিছুই দেখিতে পাইলাম না। কি গাছ দেখা গেছিল সেইটুকুনি আমরা দেখবো। কারণ কি, সেই যে তিনি একটি পত্রিকা পড়ে এসেছিলেন মনে আছে এখানে, তার নাম কি ছিল, হরকার। সেটি কিন্তু একটি ইংরেজি পত্রিকা ছিল, একজন মিলিটারি সাহেব কিন্তু সেটি এখানে বসে লিখতেন। এবং সেখানে হয়তো এরকম একটি বর্ণনা দেওয়া ছিল যে এখানে কি কি গাছ দেখা যেতে পারে। শাল দেখা যাবে, তাল দেখা যাবে, তমাল দেখা যাবে, হিমতাল দেখা যাবে, এই গাছগুলো দেখা যাবে। কিন্তু দেখছেন তিনি কি, দেখো কেবলমাত্র দেখো তাল হিমতাল একেবারেই নাই, কেবল শালবন, অন্য বন গাছও আছে। শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নাই। সকলগুলি আমাদের দেশি কদম্ব বৃক্ষের মতো, না হয় কিছু একটু বড়, কিন্তু তাহা হইলে জঙ্গল অতি দুর্গম। কিন্তু তা হলেও মূলত ভাবে সে কি গাছ দেখতে পেল, শাল গাছকে দেখতে পেয়েছিল। যেটা দেখতে পারেনি সেই দুটো কি, আমরা একটু লিখে দিই। দেখতে পারেনি সে দুটি গাছের নাম কি ছিল, সেটা কিন্তু তাল এবং হিমতাল। এই দুটো গাছ একেবারেই দেখতে পারিনি। বা শাল গাছগুলোর উচ্চতা কার মতো ছিল, দেশীয় কদম্বের মতো ছিল। কদম ফুল আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, তো কদম গাছের মতো, যদিও সেটা না হয়ে থাকে তার থেকে একটু সামান্য বড় ছিল। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদিও বা এই সকল গাছের তারা দেখা মেলেনি, বা যেরকম বৃহৎ আকারে বিষয়টাকে বর্ণনা করা হয়েছিল সেই প্রকাশ পায়নি, তবে দেখা যাচ্ছে যে জঙ্গল কিন্তু অত্যন্ত দুর্গম। ঠিক আছে, মানে যেখানে প্রবেশ করতে গেলে ভয় লাগবে এরকম একটা বিষয়। কোথাও কোনো ছেদ নাই, কোথাও কোনো ফাঁকা নেই, এবং এজন্যই ভয়ানক। ঠিক আছে, মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য। এইরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠ ঘণ্টার বিষণ্ণতার শব্দ কর্ণগোচর হইল। কাষ্ঠ ঘণ্টা পূর্ব মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম। গৃহপালিত পশু বনে পথ হারাইলে শব্দ অনুসরণ করিয়া তাহাকে অনুসন্ধান করিতে হয়। কাষ্ঠঘন্টা কোথায় দেখেছিলেন তিনি, এক্ষেত্রে বলে রাখি, যারা টিজিটি এবং পিজিটি দুটো লেভেলেই পরীক্ষা দেবেন, দেখবেন কাষ্ঠঘন্টার কথা কিন্তু আমরা কোথায় পাই বলুন তো, এই তেলেনাপোতা আবিষ্কারে। ঠিক আছে, আপনারা যখন একাদশ শ্রেণীর পাঠ পড়বেন তখন দেখতে পারবেন যে তেলেনাপোতা আবিষ্কারে কিন্তু এই কাষ্ঠঘন্টার পরিচয় পাই। সেই কাষ্ঠঘন্টা আমরা এখানেও পরিচয় পাচ্ছি, যেটা পালামৌতে পাচ্ছি, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ব্যাখ্যা করছেন। এখানে বলছেন যে কাষ্ঠঘন্টা দিয়ে কি করা হয়, প্রথমত কোথায় দেখছেন তিনি, দেখো তিনি কিন্তু পূর্ব মেদিনীপুর অঞ্চলে দেখেছিলেন। কোথায় দেখেছিলেন, পূর্ব মেদিনীপুর অঞ্চলে কিন্তু তিনি দেখেছিলেন। এবং সেখানে কি হয়, এই কাষ্ঠঘন্টা মূলত ভাবে গৃহপালিত পশু হারিয়ে গেলে, আমরা একটু লিখে দিই, গৃহপালিত পশু হারিয়ে গেলে অনুসন্ধান করা হয়। অনুসন্ধান করা হয় মূলত ভাবে এই ঘন্টার আওয়াজ শুনে তারা কিন্তু আবার ফেরত চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কি বলছে, অনুসন্ধান করিতে হয়, শব্দ অনুসরণ করিয়া, পথ হারাইলে শব্দ অনুসরণ করিয়া অনুসন্ধান করিতে হয়। এই জন্য গলা ঘন্টার উৎপত্তি, এই থেকে গলা ঘন্টার উৎপত্তি। মূলত ভাবে কি, তাদের গলায় বাধা থাকতো, সেই শব্দটা যেখান থেকে শোনা যেত তাদের কাছে কিন্তু পশুদের, মানে পশুদের কাছে কিন্তু মানুষরা খুঁজে খুঁজে বের করে নিত, মূলত ভাবে তাদের গলায় বাধা থাকতো। কাষ্ঠঘন্টার শব্দ শুনিলে প্রাণের ভেতর কেমন করে, পাহাড় জঙ্গলের মধ্যে সেই শব্দ আরো বিষণ্ণ অবসন্ন করে। কিন্তু সকলকে করে কিনা তাহা বলিতে পারিব না। পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমার পালকির প্রতি একদৃষ্টে চাহিয়া আছে। তাহার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলিতেছে, তার গলায় একটি কাঠের ঘণ্টা ঝুলিতেছে। আমি ভাবিলাম, পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর বেশি দূরে নয়। অল্প বিলম্বে অর্ধশুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখিতে পাইলাম, ছোট একটি মাঠ দেখতে পেলাম। কি বলছে দেখো, পর্বত ছায় সে প্রান্তর আরো রম্য হইয়া উঠিয়াছে, মনোরম হয়ে উঠেছে। তথায় মানে সেখানে কতগুলো কোল বালক একত্র মহিষ চড়াইতেছিল। কোল বালক, সেখানে আমরা কিছু কোল বালককে দেখতে পারবো, এবং তাদের কৃষ্ণের ন্যায় মনে হবে। কোল বালককে দেখতে পারবো যেখানে তারা কি করছে, মোষ চড়াচ্ছে। সেইরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই। তাদের গলায় পুঁথির সাতনড়ি ধুকধুকি পরিবর্তে একখানি গোল আরশি গলার মধ্যে থাকে মূলত ভাবে, এবং পরনে তার ধরা কর্ণে বনফুল। কেহ মহিষের পৃষ্ঠে শুইয়া শয়ন করিয়া রহিয়াছে, কেহ বা মহিষের পৃষ্ঠে বসিয়া আছে, কেহ কেউ নৃত্য করিতেছে। সকলগুলোকেই
সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতেছে। কাদের কৃষ্ণ ঠাকুর বলে বোধ হচ্ছে? সেই কোল বালকগুলোকে কিন্তু কৃষ্ণ ঠাকুর বলে বোধ হচ্ছে। তারা কি করতে এসেছিল? তারা কিন্তু মহিষ চড়াতে এসেছিল। তাদের একটু দৈহিক বর্ণনাটা আপনারা একটু দেখে নেবেন। সাতনরি হার পরেছিল, ধুকধুকির পরিবর্তে কি ছিল? গলায় একটা ছোট্ট আরশি ছিল। আরশি মানে গোল আয়নার মতো একটা জিনিস ছিল। পরিধানে ধরা ছিল এবং কর্ণে কিন্তু বনফুল ছিল। কেউ কেউ মহিষের পৃষ্ঠে চড়ে বসেছিল, কেউ নাচছিল, কেউ বসেছিল তার উপর। এইটুকুনি হচ্ছে পালাময়ীর বিষয়। তেমন ভাবে কোনো কোয়েশ্চেন পাবেন না। মূলত ভাবে এই যে কটা জিনিস আপনাকে লেখা হলো, যে পত্রিকার নাম কি, পালামৌ শহর নাকি পরগনা, মূলত ভাবে কি দ্বারা পরিপূর্ণ, পাহাড় এবং জঙ্গল দ্বারা পরিপূর্ণ। রাঁচি থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন, পালকি দিয়ে তিনি যাচ্ছিলেন। লাতেহার পাহাড় তিনি সম্পর্কে বলেছেন এবং লাতেহার একটি কিন্তু অর্ধ পাহাড়। এছাড়াও আরো একটা অশ্বত্থ গাছের সম্পর্কে আমরা কিছু কথাকে মাথায় রাখবো এবং সেখানে গিয়ে তিনি কি গাছ দেখতে পেয়েছেন? মূলত শাল গাছ, সেগুলো দেখতে দেশীয় কদম্বের মতো। এছাড়া যেটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এই যে দেশীয় কদম্বের কথা বলছি, দুটো গাছ কিন্তু সে একেবারেই দেখতে পায়নি, সেটা হচ্ছে তাল এবং হিন্তা। তো এই ছোট ছোট বিষয় আমরা দেখবো এবং কাষ্ঠঘণ্টা কি কাজে ব্যবহার হতো এবং তিনি প্রথম পূর্ব মেদিনীপুর অঞ্চলে দেখেছেন, এই কিছু বিষয় আপনাকে পালামৌ থেকে মনে রাখতে হবে। যেভাবে বললাম সেভাবে মনে রাখবেন, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। বুঝতে পারলাম? পুরো একেবারে গল্প আকারে মনে রাখবেন। মনে হতে পারে একদিনে আপনি বলছেন একটা গল্পের কথা, তার জন্য আপনার মনে থাকছে বা কিছু। রোজ কি মনে থাকবে? রোজ রিভাইসের মধ্যে রাখুন, যেটুকুনি লেখা হয়েছে সেইটুকুনি খাতার মধ্যে নোট ডাউন করুন এবং প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোকে রিভাইজ করতে শুরু করুন, ওয়ান লাইনার গুলোকে। আমি বলছি হবে। 30 দিন বাকি আছে, 30 দিন করে দেখুন, না হলে আমাকে এসে বলবেন। অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে, খারাপ ভালো উভয় কমেন্টই আপনারা আমাকে করতে পারেন। ঠিক আছে? আমরা পরবর্তী কবিতাতে যাব। দেখুন আমাদের কাছে তো সময় নেই, তার জন্য আমরা চেষ্টা করছি একের অধিক বিষয়পত্র আপনাদেরকে দেখিয়ে দেওয়া। ঠিক আছে? খুব সীমিত সময় আমি চেষ্টা করছি আমার মতো করে বেস্টটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর। মনে রাখবেন, কবিতার ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা জাতীয় তেমন কিছু বিষয় থাকে না। কিছু কিছু বিষয় আপনাকে লক্ষ্য করে যেতে হবে, একটু মাথায় রাখতে হবে। কবিতার ক্ষেত্রে বিষয়টা একটু চাপের হয়ে যায়, এটা সত্যি কথা। কারণ কবিতার প্রত্যেকটি লাইন তো মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লাইন ধরে প্রশ্ন আসছে, শূন্যস্থান পূরণ আসতে দেখা যায়, কোনো একটা শব্দের অর্থ আসতে দেখা যায়। আপনারা এমনিতে নরমাল ভাবে নাম এবং লেখকের নাম এগুলো তো মনে রাখবেনই। তো চেষ্টা করবেন একটু রিভাইজ এর মধ্যে রাখা। আপনার কবিতার পাতায় যদি একটি বই যদি 10টা কবিতা থাকে, আপনি ধরে নিন কোনো একটা বইকে আপনি একটি নির্দিষ্ট দিনে শেষ করবেন বা দুদিনে শেষ করবেন। কবিতাগুলোকে না অন্তত চিনে রাখুন, লাইনগুলোকে মুখস্থ না করলেও যে আপনার কোথা থেকে দেওয়া হচ্ছে সেটা যেন আপনার ধারণায় থাকে। এই হচ্ছে বিষয়। আমরা চলে যাই খেয়া কবিতা আমরা আজকে পাঠ করব, যেটি লিখছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলছে? এখানে একটি পাড়াপাড়ি গল্প হচ্ছে। ছবিটা দেখে আপনি বুঝতে পারবেন যে দুটো গ্রামের মধ্যে খেয়া ছোট নৌকোকে বলা হয়ে থাকে, সেটা দ্বারাই যোগসূত্র কিন্তু স্থাপন হয়েছে। বাইরের দেশে দেখা যাচ্ছে প্রচুর ভেদাভেদ, প্রচুর মারামারি, প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, শাসন নিয়ে দ্বন্দ্ব, কিন্তু এই দুটি গ্রামের মধ্যে সেরকম কিছু দেখা যায় না। ঠিক আছে? এবং সেখানে একটা যোগাযোগ অন্য পৃথিবী তৈরি হয়েছে। এই সুর নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতাটি লিখছেন। এবং খেয়াকে কাকে বলা হয়ে থাকে? এই যে দেখছেন ছোট একটি নৌকো, বৃহৎ নৌকো নয়, ছোট নৌকোকে আমরা কিন্তু খেয়া বলে থাকি। ঠিক আছে? খেয়া নৌকো পরপার করে নদীর স্রোতে। কি করছে? পরপার করছে নদীর স্রোতের মধ্যে দিয়ে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেহ ঘরে যায়, কেউ ঘর হতে আসে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। এই যে একটি গ্রাম দেখুন, এই যে একটি গ্রাম দেখুন, দুটি গ্রামের মধ্যে আছে জানাশোনা। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীর কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত টুটে আর ফুটে। এই যে যেইটুকুনি জায়গাকে প্রকাশ করা হয়েছে, এটা তৎকালীন সময়কে প্রকাশিত হয়েছে এবং তার সাথে এটাও বহির জগৎকে প্রকাশিত করা হয়েছে, যেই আজ কিন্তু এই দুটি গ্রামের মধ্যে পড়েনি। এবং সেখানে কোথাও গিয়ে সাম্রাজ্যের অধিকার, কোথাও গিয়ে রাজা রাজরার অধিকার, কোথাও গিয়ে রাজনৈতিক অধিকার, সামাজিক একটি দ্বন্দ্ব, ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন, এই সকল কিছু যখন দেখা যাচ্ছে তখন এই গ্রামে কিন্তু তার একটু রেশও পড়েনি। এই যে কত সোনার মুকুট টুটে আর ফুটে, এটা কিন্তু কোথাও গিয়ে সাম্রাজ্যবাদ একটা দৃষ্টিভঙ্গি কিন্তু প্রকাশ করে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল মানে বিষ, সুধা মানে অমৃত। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। আচ্ছা, শুধু হেতা দুই তীরে, কে বা জানে নাম। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। শুধু হেতা দুই তীরে, দুটো তীর যে রয়েছে, কে বা জানে নাম। দুই পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দুজনের পানে, দুই পানে কিন্তু দুটি গ্রাম চেয়ে রয়েছে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এটুকুনি আমাদের কবিতা। মূলত ভাবে একটা সুন্দর দুটো গ্রামের মধ্যে সম্পর্ককে বোঝানো হচ্ছে, যার সাথে বহির্জগতের কোনো সম্পর্ক ছিল না বা তার প্রভাব কিন্তু এই জগতে এসে পড়ে। ঠিক আছে?
এরকম একটা জায়গা থেকে এটিকে ব্যাখ্যা করা হচ্ছে। সুন্দর একটি কবিতা, ছোট্ট একটি কবিতা, বুঝতে কোনো অসুবিধা নেই, ছোট-মোটো কোনো শব্দ নেই। যদি একটু বুঝে পড়েন দেখবেন যে অসুবিধা হচ্ছে না। লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কবিতার নাম হচ্ছে খেয়া। এইটুকুনি। আরেকটা বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ যে কবিতাটি, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। এক্ষেত্রে বলে রাখি, রবীন্দ্রনাথের কবিতা এবং জীবনানন্দ দাশের কবিতার মধ্যে একটু কনফ্লিক্টের জায়গা আছে। কিরকম কনফ্লিক্ট? রবীন্দ্রনাথের সুরে আপনি সাত শত সুরকে খুঁজে পাবেন, যেখানে জীবনানন্দ দাশের কবিতা আমরা একটু কোথাও গিয়ে সমস্যায় পড়ি যে বলতে কি চাইছে এই বিষয়ে। তিনি বাস্তবতাকে তুলে ধরেছেন, এবং তার বাস্তবতা পুরোটাই বাংলা জুড়ে। মানে এই যে রূপসী বাংলার কথা বলেন তিনি, এই পুরো বাংলাদেশ বা বাংলা জুড়ে তিনি কিন্তু তৈরি করেছেন। এবং সেখানে বিভিন্ন ছবি, বাস্তবতার ছবি দেখা যাবে, যেরকম হরিণকে কিভাবে শিকার করে খাচ্ছে মানুষ, আগুনে ঝলছে, কিভাবে রক্তে রাঙা হয়ে যাচ্ছে মাঠ, কিভাবে হচ্ছে গিয়ে মৃত মানিয়ার, এখানে দেখবেন মৃত মানিয়া বা এরকম বিষয়পত্র পাওয়া যায়। মানুষের করুণ থেকে করুণতম বাস্তবতার দিককে তিনি তুলে ধরেছেন, যেটা কিন্তু রূপক আকারে তুলে ধরেছেন। কোনো কোনো সময় বোঝা যায়, কোনো কোনো সময় সেটাকে আমাদের বুঝতে অনেকটা বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়। আমরা সেই রসবিচারটা সেই রকম ভাবে, কবিতার বিশেষভাবে রসবিচার কিন্তু করব না। পড়ে যাব, কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা দেখবো। কারণ এই যে এই লাইনটা দেখছেন, এটা মনে হয় মাদ্রাসায় প্রশ্ন হচ্ছিল, যে কামরাঙার মেঘ মৃত মানিয়ার মতো, এরকম কিন্তু প্রশ্ন আপনার কাছে আসতে পারে। তাই সতর্কভাবে পড়বেন যখন জীবনানন্দ দাশের কবিতা। কারণ একটু খটোমটো বাংলা আছে, প্রত্যেকটা বিষয় আপনার কাছে মনে হবে যে কোথাও কোনো মিল নেই, কি হিসাবে পড়বো, কি হিসাবে ব্যাখ্যা করবে, এরকম একটা প্রশ্ন চিহ্ন থাকতে পারে। সাধারণভাবে একটু দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন যেটা এটা যেরকম রয়েছে। যেমন মূলত ভাবে এই কবিতায়, মানে জীবনানন্দ দাশের আরো কিছু কবিতা তো আমাদের রয়েছে, এখান থেকেই আপনি একটু সতর্ক হবেন যে এনার কবিতা কিন্তু আপনি একটু অন্যরকম পাবেন। ডাক টিকিট একটু অন্য রকমের কবিতাকে আপনি লক্ষ্য করবেন। তো এই কিছু কবিতাগুলো রয়েছে রবীন্দ্রনাথের কবিতা, সেটা নগরলক্ষ্মী পড়ুক না কেন, জ্যোতি পড়ুক না কেন, বা আপনি এই যে একটু আগে খেয়া পড়লেন না কেন, এইরকম ধরনের কবিতা আপনার সমস্যা হবে না। আপনি বিষ্ণুদাস সাত ভাই চম্পা পড়লেও সমস্যা হবে না, বা আপনি হচ্ছে গিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের সমস্যা হবে না। কিন্তু অসুখী একজন পড়তে গিয়ে আপনার সমস্যা হবে, কিছু কিছু জায়গা আপনার সমস্যা হবে, যেগুলো দেখবেন এরকম ধরনের একটু কবিতা একটু পড়ে গো থ্রু করে কিরকম প্রশ্ন আসতে পারে শূন্যস্থানে, সেইটুকুনি একটু দেখে বেরিয়ে যাবেন। ঠিক আছে? আশা করছি আমি বোঝাতে পারছি। এটার আপনি রসবিচার করতে যাবেন না, বা খুব বেশি বোঝার চেষ্টা করবেন না, কারণ আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? মানে সেটা বুঝতে গেলে আপনার অনেকটা রসবিচারের প্রয়োজন। সেটা আমরা এই মুহূর্তে করবো না, কারণ এতটা সময় আমাদের কাছে কিন্তু নেই। বারবার করে বলছি, হাতে গোনা আপনাদের কাছে 30টা মাত্র দিন আছে। সেখানে আপনি অর্ধেক দিন অসুস্থ হবেন, সেটা কিন্তু কখনোই চলবে না। শেষের থেকে অসুস্থ হওয়া নিয়ে আমি একটা কথা বলবো। ঠিক আছে? আমরা একটু দেখি। ঠিক আছে? আকাশে সাতটি তারা, এটি একটি কবিতা, লিখছেন জীবনানন্দ দাশ। এবং এই আকাশের সাতটি তারা আপনি দেখতে পাচ্ছেন, আমরা আকাশের সাতটি তারার কথা বলছি, এবং এটি কিন্তু রূপসী বাংলার অংশ। ঠিক আছে? মানে উৎস যদি বলে থাকেন, সেটাই হচ্ছে কি রূপসী বাংলা, এখান থেকে নেওয়া হয়েছে। কি বলছে দেখুন, আকাশের সাতটি তারা যখন ফুটে ওঠে আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ, মেঘটা কিরকম দেখুন, কামরাঙা লাল, যেন মৃত মানিয়ার মতো, গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আমাদের দ্বারে কে এসেছে? শান্ত নীল সন্ধ্যা, বাংলার শান্ত নীল সন্ধ্যা। তার আগে কি বললাম, যে আকাশের সাতটি তারা যখন ফুটেছে তখন সে ঘাসে শুয়ে আছে। কামরাঙা লাল মেঘ, উপরে সে হয়তো মেঘ দেখতে পাচ্ছে, সেই মেঘের যে লাল, আপনি জানেন সূর্যাস্তের পরে যে মেঘটা দেখা যায় না, তাতে লাল একটা আভা থাকে। এই যে লাল রংটা, এটা কিসের সাথে তুলনা হচ্ছে? এটিকে কিন্তু কামরাঙা লালের মতো দেখতে, মানে এই লালটা কামরাঙার লালের মতো তুলনা করা হচ্ছে। এর সাথে মৃত মানিয়ার মতো গঙ্গা সাগরে কিন্তু ঢেউয়ের কথা বলা হচ্ছে, যেন মৃত মানিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যাটা কিরকম নীল, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আকাশে তাকে তিনি এই সকল কথাগুলো ভাবছেন। প্রথমে মেঘটা এক রঙের দেখতে পেলেন, তারপর দেখছেন যে মেঘ কি মৃত মানিয়ার মতো কিন্তু মেঘ, তারপর দেখা যাচ্ছে সেটা কি হচ্ছে, গঙ্গাসাগরের ঢেউয়ের মতো কিন্তু তা কিন্তু ডুবে যাচ্ছে। আসছে কি শান্ত সন্ধ্যা। আপনাকে বললাম যে এই যে গোধূলি পর্বের যে ব্যাপারটা রয়েছে, সেখানে আমরা কি দেখতে পাই, যে একটা সামথিং, দেয়ার ইজ সামথিং, যে আলো ব্যাপারটা আছে না, ওটা আলাদা ধরনের আলো থাকে। সেই আলোটাকে তুলনা করা হচ্ছে কামরাঙার সাথে, এবং মেঘগুলোকে মৃত মানিয়ার সাথে তুলনা করা হচ্ছে। বারবার বলছি, মাথায় ঢুকিয়ে নিন, কারণ এটা আপনি মুখস্থ করতে পারবেন না। আর এখান থেকে আপনার শূন্যস্থান পূরণ কিন্তু আসতে পারে। আমাদের এক্সামিনার এই সমস্ত কবিতাকেই কিন্তু ফলো করবে। ঠিক আছে? যেখানে আমি আত্মস্থ করি, এগুলো কি হচ্ছে, কবি নিজে মাটিতে ঘাসে শুয়ে
তিনি কিন্তু আকাশের দিকে তাকিয়ে সবকিছু ভাবছেন, কিন্তু খুব ভালো করে বুঝবেন, গদ্ধারা পড়ে যাবেন না। বোঝানোর চেষ্টা করছি, বুঝুন কি বলছি। তারপর কি বলছে দেখুন, এই আকাশেই সমস্ত কিছু চলছে, কিন্তু যেন মনে হচ্ছে যেন দেখুন কি বলছে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের ওপর আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যাকে দেখিনি কখনো, পৃথিবীর কোনো পথ এই কন্যাকে কখনো দেখেনি, দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজল কাঠালে জামে ঝরে অবিরত। অজস্র চুল কি করছে, কিভাবে ঝরে পড়ছে, চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। হিজল গাছ আমাদের এক সময় ছিল, এখন আর তেমন ভাবে দেখা যায় না, মানে আমিও নিজে চিনি না হিজল গাছটা কিরকম দেখতে হয়, কেউ চিনে থাকলে অবশ্যই জানাবে। এই তিন ধরনের গাছের সঙ্গে তুলনা করছে, যেন ঝরে পড়ছে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে, জানতেনি না এত স্নিগ্ধ গন্ধ রূপসীর চুলের বিন্যাসে যে ঝরে পড়তে পারে। পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ, কোন পথে নরম ধানের গন্ধ, কমলের ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঠির মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীতের হাতখানা, কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই মাঝে বাংলার প্রাণ। এত কিছুর মাঝে কি রয়েছে, বাংলার প্রাণ রয়েছে। আকাশের সাতটি তারা যখন ফুটে আমি পাই টের, যখন আকাশের সাতটি তারা ফোটে তখন আমরা টের পাই। এখান থেকে কি মনে রাখবেন বলুন তো, এই যে কিশোরীর পায়ে কোন ঘাস হচ্ছে গিয়ে দলা পড়েছিল, এটা কিন্তু মুথা ঘাসের কথা বলা হয়েছে, এটা আপনি মাথায় রাখবেন। আর যে সকল গন্ধ বা এগুলোর কথা বলা হয়েছে, এগুলোকে মনে না রাখলেও সমস্যা নেই, দেখা যায় না সেভাবে আসে, মূলত ভাবে এই কামরাঙা মৃত মানিয়ার লাইনটা একটু দেখা যায়। আর এই যে মুথা ঘাসের কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, এই জায়গাটা কিন্তু কোয়েশ্চেনের শূন্যস্থান পূরণ হিসাবে কিন্তু দেখা যায়, যেই জন্য আমি বললাম। প্রথমের অংশটা আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম, এবং নিচের অংশটা, প্রথমের অংশটায় কি বলছেন, তিনি শুয়ে কিভাবে মেঘকে যেতে দেখছেন, মেঘের বর্ণনা সাপেক্ষে প্রত্যেকটা বিষয় বলছেন। দ্বিতীয় জায়গায় এগুলোকে দেখতে দেখতে তিনি কিন্তু পুরো বাংলাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, বাংলায় তিনি কিরকম দেখতে পাচ্ছেন দেখুন, পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ, কমলির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটির মৃদু ঘ্রাণ, কিশোরী চাল ধোয়া ভিজে হাত, শীতের হাতখান, কিশোরী পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। এই সমস্ত কিছুর মাঝে তিনি বাংলার প্রাণকে খুঁজে পাচ্ছেন। ঠিক আছে, আশা করছি আপনি বুঝতে পারলেন যে আমরা কি বলার চেষ্টা করছি। অন্তত আপনি যেভাবে পড়তেন বা পড়েছিলেন, আপনি অনেকটা ভালো পড়তে পারেন, কিন্তু আহ আশা করছি যারা পড়েননি এতদিন ধরে এইভাবে বিষয়টাকে, আশা করছি তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। অবশ্যই যদি বুঝতে সুবিধা হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল থেকে, এবং জানাতে হবে যে ক্লাসগুলো কেমন লাগছে, আপনার আদৌ কাজে লাগছে কিনা। একটু প্রত্যেকটা বিষয়ে যাই পড়বেন না কেন, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে পড়বেন, কারণ আহ আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রোথ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি সেটা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হতে পারে। এই যে যতটা সময় নিয়ে আমি জীবনানন্দ দাশের আকাশের সাথে তারাকে পড়লাম, আপনি কি পাঠ করেছেন ততটা সময় জুড়ে, নাকি গো থ্রু করে গেছেন? যদি করে থাকেন আরো একবার কবিতাটাকে কিন্তু দেখুন, কারণ এর থেকে আপনার প্রশ্ন আসবে। যাই হোক, তো আমার বক্তব্য, আপনি একটু সময় নিয়ে পড়াশোনা করুন, যেটুকুনিকেই পড়বেন না কেন সঠিক এবং সহজতার সুর দিয়ে পড়ুন। খুব খটোমটো মুখস্থ বিদ্যায় আপনি কিন্তু পরীক্ষা পাশ করতে পারবেন না, আমি এটুকুনি বলতে পারি। অনেক নেগেটিভিটি আছে, সেগুলো নিয়ে কথা নাই বললাম, পজিটিভিটির মধ্যেই আমরা থাকলাম। আরেকটা বিষয়, আপনার মনে হতে পারে আপনার ঘুম পাচ্ছে, আপনার মনে হতে পারে 1 মাসের সিলেবাস শেষ হয় নাকি আমার অসুস্থ লাগছে। লাগুক অসুস্থ, বিশ্বাস করুন, আপনি যখন লাস্ট 6 মাস বসেছিলেন তখন আপনার তো অসুস্থ লাগেনি। এখন যখন আপনি রয়েছেন, এখন আপনার অসুস্থ লাগছে নিশ্চয়ই। এই অসুস্থতা বলে কিছু হয় না, বিশ্বাস করুন। তারাশঙ্কর বলছেন যে শরীরের নাম মহাশয়, যা সবে সয় তাই সয়। আপনি ব্রেনকে যত দেবেন তাই খাবে। ঠিক আছে, যদি মনে হয় অসুস্থ লাগছে, পরীক্ষা দিতে হবে না, পরীক্ষাটা ছেড়ে দিন, কেমন? যাই হোক, তো অনেকের কাছে খটোমটো লাগবে এরকম কেউ কথা বলে নাকি? এরকম না করলে আপনি পড়াশোনাগুলো করতে পারবেন না। মানে কাঁপা কাঁপা হাতে লেখার, হাতের লেখা সুন্দর হয় না কখনো। ঠিক আছে, আপনি যদি ভয় পান আপনি পিছিয়ে থেকে যাবেন। ঠিক আছে, যাই হোক, আহ অবশ্যই নিজেকে ভ্যালুড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রচুর মানুষজন রয়েছেন এবং তারা নিজেদেরকে ভ্যালুড করছেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, কিন্তু কিভাবে পড়ছেন, কেমন ভাবে পড়ছেন, পড়াটা আদৌ সঠিক হচ্ছে কিনা, প্রশ্নের উত্তর করতে পারছেন কিনা, অবশ্যই বিভিন্ন
কোয়েশ্চেন এখানে আপনাদের প্রোভাইড করা হয়, অবশ্যই পুরো সিলেবাসের উপর প্রোভাইড করা হচ্ছে। আপনার যদি পড়া হয়ে থাকে আপনি কিন্তু নিজেকে ভ্যালুয়েট করতে পারেন এই সমস্ত কোয়েশ্চেনকে সলভ করে। তো অবশ্যই চ্যানেলে যুক্ত হন, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন যারা এসএলএসটি দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আজকে ক্লাস এই অবধি থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। এবং অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রত্যেকদিন দুপুর 2টোর সময় আপনাদের ক্লাস আপলোড করা হয় এসএলএসটি 2025 টিজিটি এবং পিজিটির জন্য। এছাড়া গ্রামার ক্লাসগুলো আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষা দিচ্ছেন না কেন সেই প্রত্যেকটা ক্লাসের জন্য উপকারী, আপনি দেখতে পারেন সেটা। আর আজকে ক্লাস এই অবধি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। আর পজিটিভিটির সাথে পড়তে থাকুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। দেখা হচ্ছে নেক্সট ক্লাস। নমস্কার।